তো আজকে ক্লাসে আমরা কভার করব টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এবং টাইপ 4 এর এই প্রবলেমগুলো আমরা আজকে ক্লাসে কভার করব। তাহলে চলো প্রবলেমগুলো একটু একটু করে আমরা দেখে নিই। প্রথম হচ্ছে টাইপ 1 এর 1 নাম্বার যে প্রবলেমটা আছে এখানে বলছে যে বনভোজনে যাওয়ার জন্য ৫,৭০০ টাকায় একটি বাস ভাড়া করা হলো এবং শর্ত হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। ৫ জন যাত্রী না যাওয়ায় মাথাপিছু ভাড়া ৩ টাকা বৃদ্ধি পেল। বাসে কতজন যাত্রী গিয়েছিল? আচ্ছা, তো এই প্রবলেমটার জন্য তোমরা কি করবা? দেখো এখানে কি বলছে, বাসে কতজন যাত্রী ছিল। আমি ধরে নিলাম এখন দেখো বাসে আমার টার্গেট হচ্ছে কতজন যাত্রী সেটা। তো প্রথমে কি করবো, তুমি এটার সলিউশনের জন্য প্রথমে আমরা বলে নেবো যে ধরি ধরি বাসের যাত্রী সংখ্যা কয়জন, এক্স ধরে নেবো। হ্যাঁ, বাসের যাত্রী সংখ্যা এক্স জন। ওকে, যাত্রী সংখ্যা কয়জন, এক্স জন। ওকে, আচ্ছা, তো এখানে বাসের যাত্রী আছে এক্স জন। এখন দেখো তার প্রথম শর্ত হলো, দেখো প্রত্যেকে সমান ভাড়া বহন করবে এবং প্রথমে বলেছিল সমান ভাড়া বহন করবে। আবার দ্বিতীয় কেসে যখন হলো যে সিদ্ধান্ত হলো যে সমান ভাড়া বহন করে এবং সবাই যাবে, আবার একটা মুহূর্তে আবার দেখা গেছে ৫ জন যাত্রী যায় নাই। ৫ জন যাত্রী যায় নাই, তো ৫ জন যাত্রী যখন যায় নাই তখন এক্স জন থেকে ৫ জন চলে গেলে মানে এক্স মাইনাস ৫ জন বাকি, মানে যারা যারা গেছে আর কি, এক্স মাইনাস ৫ জন মানে যাত্রা যাত্রা করার জন্য গেল বা বাসে যাবে আর কি, এক্স মাইনাস ৫ জন। তাহলে দেখো তো ৫ জনের বাকি যে ৫ জনের ভাড়াটা, এই ৫ জন তো ভাড়া দিবে না, যারা যায় না তারা তো ভাড়া দিবে না। ৫ জন ভাড়া না দিয়ে এই ভাড়াটা কি বাকি যে কয়জন আছে এই কয়জনের সবার দিতে হবে না? তো সবার দিতে হয়, তাহলে অবভিয়াসলি আমরা বলতে পারি তাদের ভাড়াটা কি হবে, তাদের ভাড়াটা কিছুটা বেড়ে যাবে, তাই না? তাদের প্রত্যেকের মাথা পিছু ভাড়া বেড়ে যাবে, কারণ এই ৫ জনের ভাড়াটা সবাই মিলে দিতে হয়েছে, এই জন্য তাদের ভাড়া বেড়ে যাবে। এবং বেড়ে কত টাকা বাড়বে, তাদের ভাড়াটা ৩ টাকা বেড়ে যাবে। ওকে, এই হচ্ছে তোমার হিসাব। এখন আমরা যদি বলি বাসের যাত্রীর সংখ্যা যদি এক্স জন হয়, তাহলে এবার বলো তো প্রথম সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেকের ভাড়া কয় টাকা পড়বে? তাহলে ওপর দেখো সব মিলিয়ে আমাদের টাকা হচ্ছে ৫,৭০০ টাকা উঠাতে হবে। তাইলে যাত্রী আছে এক্স জন, তাহলে প্রত্যেকের ভাড়ার পরিমাণ কত হতে হবে? আমরা একটু একটু কিভাবে যদি একটু ট্রাই করি, যে এখানে বলছে কি যে এক্স জনে দেখো এত টাকা ভাড়া দিবে কয়জনে, ৫,৭০০ টাকা, ৭০০ টাকা ভাড়া দিবে এক্স জনে, তাই না? সুতরাং ১ টাকা ভাড়া দিবে কয়জনে, এ এক্স কত, আচ্ছা ১ টাকা ভাড়া না, মূলত আমাদের কি করতে হবে যে প্রত্যেকে ভাড়া কত না, আমরা বলতে পারি যে এক্স জনে ভাড়া দিবে ৫,৭০০ টাকা, তাই না? ওকে, সুতরাং একজনে ভাড়া দিবে কত, ৫,৭০০ ডিভাইডেড বাই এক্স টাকা, তাহলে প্রত্যেকের ভাড়াটা হচ্ছে এত টাকা। মানে এটা কি, এটা হচ্ছে ৫ জন যাওয়ার, মানে যে ৫ জন যে যাবে না এই সিদ্ধান্তের আগে, মানে প্রথম অবস্থায় যে সিদ্ধান্ত হয়েছিল সেই সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেকে ভাড়া দিবে কত টাকা, এত টাকা। তো আমরা কি লিখতে পারি না, সুতরাং প্রত্যেকে ভাড়া দিবে, প্রত্যেকে প্রত্যেকে প্রত্যেকের ভাড়ার পরিমাণ, তাহলে ভাড়ার পরিমাণ কত, পরিমাণ আমরা যদি বলি প্রত্যেকের ভাড়ার পরিমাণটা কত আসবে, পরিমাণ, হ্যাঁ, পরিমাণ ইজিগুস্ট হবে ৫,৭০০, মানে মোট টাকাকে আমরা কি করব, মোট সংখ্যা দ্বারা মোট যাত্রীর সংখ্যা দ্বারা ভাগ করব, এটা হচ্ছে আমার প্রত্যেকে ভাড়া দিবে। এবার আসো যদি ৫ জন না যায়, তাহলে এখন যদি বলা আছে ৫ জন যাত্রী না যাওয়ায়, না যাওয়ায়, এখন ৫ জন যাত্রী যদি না যায়, তাহলে এই ৫ জনের ভাড়াটা তো ৫ জন না গেলে যজন থাকে তাদের সবার মিলিত হয়ে দিতে হবে। তা ৫ জন যাত্রী না যাওয়ায় যাত্রীর সংখ্যা কয়জন, এখন যাত্রীর সংখ্যা তাহলে যাত্রীর সংখ্যা কয়জন হবে, যাত্রীর সংখ্যা কি এক্স মাইনাস ৫ জন না, কারণ মোট থেকে ৫ জন বাদ যাবে, তাহলে এই ওরা হচ্ছে যাবে এক্স মাইনাস ৫ জন কি করবে, মানে হচ্ছে ইতে যাবে আর কি, বনভোজনে যাবে এক্স মাইনাস ৫ জন। তখন তখন তাদের ভাড়া কত, তখন তখন তাদের প্রত্যেকের ভাড়া, কত আসবে, প্রত্যেকের ভাড়ার পরিমাণ, তা প্রত্যেকের ভাড়া কত আসবে, ভাড়া আসবে দেখো এই টোটাল টাকাটা ৫,৭০০ টাকা তাদেরকে এখন এক্স মাইনাস ৫ জনকে দিতে হবে, তাই না? আগে দিত এক্স জনে, এখন যেহেতু ৫ জন যায় নাই, এখন যারা যাত্রী সংখ্যা আছে মানে যারা যাবে এক্স মাইনাস ৫ জন ওদেরকে দিতে হবে। তো তখন ভাড়া কত হবে, তখন মোট টাকা হবে ৫,৭০০ টাকা ডিভাইডেড বাই যাবে না কয়জন, যাবে না হচ্ছে তোমার ৫ জন, যাবে কয়জন, এক্স মাইনাস ৫ জন। তো এক্স মাইনাস ৫ জন দ্বারা যারা যাবে তাদের দ্বারা মোট টাকাটাকে ভাগ করতে হবে। তাহলে আমাদের প্রত্যেকের ভাড়া পড়বে কত,
এত টাকা। এবার দেখো, এখন শর্ত মতে কি লিখতে পারি, শর্ত মতে এখন বলছে না যে প্রত্যেকের ভাড়া এত টাকা হয়েছে। তো এখন দেখো, এখন 5 জন না যাওয়ার কারণে প্রত্যেকের ভাড়া হয়েছে এই টাকা। 5 জন যদি যাইতো বা প্রথম অবস্থায় সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেকের ভাড়া ছিল এত টাকা, তো এখন ভাড়া বাড়ছে কত, 3 টাকা না? কোনটা থেকে কোনটা বাড়তি? তো অবশ্যই এটার চাইতে এটা 3 টাকা বেশি, তাই না? এটার চাইতে এটা 3 টাকা বেশি। তাহলে আমাদের কি করা উচিত, 5,700 ডিভাইডেড বাই এক্স, এই টাকার সাথে যদি আমি 3 টাকা যোগ করে দিই, তাইলে তো কেবলমাত্র 5,700 টাকা হবে, তাই না? এক্স মাইনাস 5, এই দেখো, তাহলে বৃদ্ধি পাইছে না? ভাড়া এত টাকা বৃদ্ধি পেল, তার মানে এই টাকা আগের যে ভাড়াটা ছিল, এই টাকার 3 টাকা, এটা কিন্তু একটা ভাড়া, সবটা মিলে একটা ভাড়া। এই ভাড়া প্রত্যেকের ভাড়া 3 টাকা বৃদ্ধি পায়া এই টাকা হয়েছে, বুঝতে পারছো? এই টাকা আমাদের হয়েছে। তো এবার তুমি কি করবা, এখন আমরা যদি বলি লসাগু নেই, এখানে এক্স, তারপর এখানে থাকবে হচ্ছে 5,700 প্লাস 3x ইকুয়ালস টু উপরে 5,700 ডিভাইডেড বাই এক্স মাইনাস 5। তো এইখানে আমি যদি একটু ক্যালকুলেট করি, তাহলে তোমার, আমি এই পাশে ক্যালকুলেট করতেছি, এখানে এই যে শর্ত মতে দিয়ে তুমি যেটা পাইছো, এটাকে সলভ করে তুমি কার মান বের করবা, তুমি সিম্পলি জাস্ট এক্স এর মানটা বের করবা, তাহলে তোমার আনসার চলে আসবে। এখন এই যে আমরা যদি একটু ক্রস মাল্টিপ্লাই করি, তাহলে কেমন হয়, এটা হচ্ছে 5,700 প্লাস 3x ইন্টু এক্স মাইনাস 5 ইকুয়ালস টু 5,700 ইন্টু এক্স, এটা কি হবে, এক্স হবে, তাই 5,700 ইন্টু এক্স হবে। আচ্ছা, তো এখন দেখো আমরা এবার এই এক্স মাইনাস 5 দ্বারা যদি দুটার সাথে মাল্টিপ্লাই করি, প্রথমে এক্স দ্বারা মাল্টিপ্লাই করে দুটাকে মাল্টিপ্লাই করলে এবার 5,700 এক্স প্লাস 3x স্কোয়ার, মাইনাস 5 দ্বারা যদি মাল্টিপ্লাই করো তাহলে মাইনাস 5 ইন্টু 5,700, তারপরে প্লাস 3x আর মাইনাস 5 মাল্টিপ্লাই করলে মাইনাসের 15x ইকুয়ালস টু হবে তোমার 5,700 এক্স। এখন তোকে এই 5,700 এক্স কাটা যাবে, তাহলে এখানে কি থাকতেছে আমাদের, 3x স্কোয়ার থাকতেছে মাইনাস এই 15xটাকে আমি যদি আগে নিয়ে আসি, তাহলে আমাদের হবে 15x। এবার তুমি 5,000, এই দেখো 5,700 আর 5কে যদি মাল্টিপ্লাই করো 5 ইন্টু 5,700 করলে কত হয়, হচ্ছে তো তোমার মাইনাস, যেহেতু সামনে মাইনাস, এই জন্য মাইনাস হবে 28,500 টাকা, 28,500। আচ্ছা, এখানে 500 টাকা না, মূলত 28,500। ওকে, 28,500 ইকুয়ালস টু কত, 0। তো এখন এবার কি করবা, এটা কি আমাদের একটা, দেখো এটা কিন্তু আমাদের একটা কি হয়ে গেছে, হচ্ছে তোমার দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে, এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণটা আমরা সলভ করব। তো দ্বিঘাত সমীকরণ সলভ করার জন্য কি করবো, তুমি ক্যালকুলেটর ডিরেক্ট সলভ করে ফেলবা, ক্যালকুলেটর সলভ করতে পারো, অথবা তুমি যদি মনে করো যে এটাকে আমি মিডল টার্ম করবো, তো মিডল টার্ম করতে পারো। তো মিডল টার্ম করার জন্য তো আমি বলেছিলাম ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করতে হয়। তাহলে ক্যালকুলেটরে আমি এটাকে সলভ করে আগে দুইটা নাম্বার বের করতেছি, দুইটা নাম্বার কি কি আসে, আমি এটা যদি আগে বের করতে চাই, তো এখানে আমি ক্যালকুলেটর ফাংশনে গিয়া ইনপুট দিলাম 3, তারপরে দিলাম -15, তারপরে দিলাম -28,500 দিলাম। ওকে, আচ্ছা, দেওয়ার পর আমার রেজাল্ট আসছে, এক্স এর ভ্যালু একটা আসছে 100, আরেকটা আসছে কি -95 আসছে। তাহলে অবশ্যই আমি কি বলছিলাম, এই দুইটা সংখ্যাকে, এটা হচ্ছে 100, নেগেটিভটাকে অ্যাভয়েড করবা, অ্যাভয়েড করলাম। এই 100 আর 95কে কিভাবে সাজাইলে 15 হয়, এটা তুমি মানে চিন্তা করে বের করবা। হ্যাঁ, ওকে, তাহলে আচ্ছা, এখানে আমাদের আরেকটা জিনিস করতে হবে, আমরা যদি একটু কাজ করি, দেখো এখানে কিন্তু একটা সিম্পলিফাই করতে হবে আগে। আচ্ছা, তার আগে আমি সিম্পলিফাই করার জন্য 3 দ্বারা যদি ভাগ করি, তাহলে এখানে তো এক্স স্কোয়ার মাইনাস, তারপরে কত, এটা হচ্ছে 5x, তারপরে 2800 রে তুমি যদি 28,500 রে যদি 28,500 যদি তুমি 3 দ্বারা ভাগ করো, থাকবে হচ্ছে 9,000 মাইনাসের 9,500। ওকে, 9,500 থাকবে ইকুয়ালস টু 0। তো এইখন তোমার হচ্ছে দেখো এই যে সংখ্যাটা আছে, মানে সিম্পলিফাই করতে হবে। অবশ্যই সিম্পলিফাই করার পর, মানে যতক্ষণ পর্যন্ত কমন যাবে অবশ্যই কমন নিতে হবে। কমন নেওয়ার পর তুমি এটাকে সলভ করে দেখবে 100 আর হচ্ছে -95 থাকে। আমি 100 এবং 95কে কীভাবে সাজাইলে -5 হয়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস, আমি যদি বলি 100x হচ্ছে তোমার প্লাসের 95x মাইনাস হচ্ছে তোমার 9,500 ইকুয়ালস টু 0। আচ্ছা, তাহলে এখানে আমরা বলতে পারি এক্স যদি কমন নাও, তাহলে এক্স মাইনাস 10 থাকবে, 100 থাকবে, প্লাস এখানে 95 কমন নিলে এক্স মাইনাস 100 থাকবে ইকুয়ালস টু 0। দেন এবার দেখো এক্স মাইনাস 100
আর এক্স প্লাস 195 থাকবে এখানে ইকুয়ালস টু 0। তারপরে তুমি বলবা হয় হয় এক্স মাইনাস 100 ইকুয়ালস টু 0, অথবা অথবা বলবা কি এক্স প্লাস 95 ইকুয়ালস টু 0। এখন দেখো, সুতরাং আমাদের কি আসছে এটা, সুতরাং এক্স ইকুয়ালস টু 100, অথবা এক্স ইকুয়ালস টু কি মাইনাস 95। তো এবার দেখো, এটা তো আমাদের গ্রহণযোগ্য নয়, কারণ গ্রহণযোগ্য নয় কারণ কি, কারণ হচ্ছে যাত্রী সংখ্যা কখনো তো নেগেটিভ হতে পারে না, তাই না, গ্রহণযোগ্য নয়। তো এবার কি হবে, সুতরাং মোট যাত্রী সংখ্যা কি হবে, মোট যাত্রী সংখ্যা ছিল কি, যাত্রী যাত্রী ছিল, তাহলে আমার আনসার কি হবে, যাত্রী ছিল কয়জন, বাসে যাত্রী ছিল, যাত্রী গিয়েছিল কয়জন, আচ্ছা এখানে কতজন যাত্রী গিয়েছিল, এখন দেখো কতজন যাত্রী গিয়েছিল, এখানে যাত্রী না যাওয়ায়, তাহলে যাত্রী যায় না, তাহলে মোট যাত্রী ছিল কয়জন, মোট যাত্রী ছিল 100 জন। তাহলে সুতরাং মোট যাত্রী গিয়েছিল কয়জন, যাত্রী গিয়েছিল, গিয়েছিল কয়জন হবে, গিয়েছিল আমাদের 100 থেকে কয়জন বাদ যাবে, 5 জন বাদ যাবে, তাহলে থাকবে হচ্ছে 95 জন। এই 95 জন আমাদের যাত্রী গিয়েছিল। ওকে, আশা করি তোমরা ধরতে পারছো এই প্রবলেমটা কিভাবে সলভ করবো। আমি জাস্ট এক্স ধরে, মানে মোট যাত্রী সংখ্যা কয়জন ছিল, বাসের যাত্রী সংখ্যা ছিল 1 জন, মোট যাত্রী সংখ্যা এটা হবে কি আমাদের মোট যাত্রী সংখ্যা। ওকে, বাসে বা মোট যাত্রী সংখ্যা আমি ধরে নিলাম কি, মোট যাত্রী সংখ্যা, আমি এখানে ধরে নিলাম মোট যাত্রী সংখ্যা। ওকে, একটু ধরতে হবে মোট যাত্রী সংখ্যা, তাহলে মোট যাত্রী সংখ্যা যখন ধরবে এটা হচ্ছে মোট মোট যাত্রী সংখ্যা। ওকে, আচ্ছা মোট যাত্রী সংখ্যা এক ধরছো, তারপরে তুমি সিম্পলিফাই করছো, এবার তুমি এক্স এর ভ্যালু বের করছো, এখন তোমাকে ফাইনালি বের করতে হবে কতজন যাত্রী গিয়েছিল, কতজন যাত্রী গিয়েছিল, যারা গিয়েছিল গিয়েছিল তো মূলত করে তোমার মোট থেকে 5 জন যায় নাই, তাহলে অবশ্যই 5 জনকে মাইনাস করতে হবে। ওকে, আচ্ছা আশা করি বুঝছো। এখন দেখো, এবার আসো টাইপ 2 এর 1 নম্বর প্রবলেমটা দেখি। এখানে কি বলছে যে ক একটি কাজ পি দিনে করে এবং খ 2p দিনে করে, তারা একটি কাজ আরম্ভ করে এবং কয়েকদিন পর ক কাজটি অসমাপ্ত রেখে চলে যায়, বাকি কাজটুকু খ 8 দিনে শেষ করে, কাজটি কত দিনে শেষ হয়েছিল। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আমি যদি বলি একটা কাজ ধরো আরম্ভ করছে যে মানে হচ্ছে ধরে নাও আমি মনে করি যে টি টাইম লাগছে, এখান থেকে একটা শুরু করতে করতে এক পর্যায়ে টি সময় লাগছে, সম্পূর্ণটা কাজটা শেষ করতে। তাহলে কাজটা শেষ করতে যদি সম্পূর্ণ সময় টি সময় লাগে, তো এখন দেখা গেছে কি দুইজনে মিল্লা এই যে দুইজনে একত্রে কাজ করছে কয়েকদিন, আবার আর কয়েকদিন কাজ করছে, মাত্র খ মিলা কাজ করছে। তার মানে দুইজনে মিলা কাজ করছে, এই দুটো মানে সম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করছে দুইজনে মিলা। এখন তার মধ্যে একত্রে কয়েকদিন করছে এবং বাকি কাজটুকু খ একা করছে, এখন দেখা গেছে যে খ করছে 8 দিনে, একটুকু পর্যন্ত কাজ সম্পন্ন করছে 8 দিনে, বাকিটুকু কাজ সম্পন্ন করছে একত্রে, তাহলে একা করছে খ 8 দিনে, বাকি দুইজনে প্রথমে করছিল কয়দিন, আর সম্পূর্ণ সময় যদি আমি টি সময় ধরি তাহলে কত হবে, টি মাইনাস আর হবে না, টি মাইনাস 8 দিনে সে সম্পন্ন করে মানে একত্রে করেছিল। তা আমরা দুইটা সেকশন পাই এখানে, একটা হচ্ছে একত্রে করেছিল কিছুদিন, আরেকটা হচ্ছে খ একা করছিল কিছুদিন। ঠিক আছে, আমরা এটা আপাতত ধরতে পারছি। আর এখানে যে দেওয়া আছে কয়েকটি কাজ পি দিনে করে আর কয়েকটি কাজ 2p দিনে করে, মানে এটা হচ্ছে তাদের সক্ষমতা, যে কয়ের সক্ষমতা হচ্ছে কাজটা করতে পি দিন লাগে, ক্ষয়ের সক্ষমতা হচ্ছে কাজটা করতে 2p দিন লাগে। এখন চলো আমরা এটাকে ইউজ করে কি বের করব, যে একদিনে কতটুকু কাজ করতে পারে, একদিনে কতটুকু কাজ করতে পারে, এটা আমরা ধরি। তার আগে তুমি বলে নাও যে এই কাজটা করতে কত সময় লাগছে, প্রথমে বলবা ধরে নিবা যে কাজটি শেষ হয়েছিল কি দিনে, কাজটি শেষ হয়েছিল টি দিনে, বা বলতে পারো কাজটি টি দিনে শেষ হয়েছিল। ওকে, টি দিনে শেষ হয়েছিল, এটা আমরা ধরে নিলাম শেষ হয়েছিল। আচ্ছা, যদি টি দিনে শেষ হয়, তো এখন আমাদেরকে টিটা বের করতে পারলেই হইলো। টি দিনে শেষ হয়েছিল যার মধ্যে মূলত এর মধ্যে, হ্যাঁ এর মধ্যে দেখো দুইজনে এরা করছে কি একটি কাজ তারা আরম্ভ করে, এবং তারা যেহেতু আরম্ভ করে তার মানে তারা একত্রে করছিল, তার মধ্যে তারা একত্রে করে কয়দিন, টি মাইনাস আর দিন, এবং তাই না টি মাইনাস আর দিন না, টোটাল যদি সময় লাগে টি দিন, তার মধ্যে খ একা করছে আর দিন,
বাকি একত্রে যে সময়টা ছিল এই সময়টা কি ছিল, টি মাইনাস 8 দিন, মানে 8 দিন বাদ গেলে যে সময়টুকু থাকে সেটা হচ্ছে কি টি মাইনাস 8 দিন। এবং খ একা করে, খ একা করে কয় দিন, 8 দিন, ঠিক না? ওকে, এখন তুমি কি করবা, এখন দেখো এখন ক ক ক এর ক্ষেত্রে একটি কাজ বা কদিনে করতে পারে, পি দিনে করে। তাহলে আমরা বলতে পারি যে ক পি দিনে করে কাজ করে কয় অংশ, এক বা একটি কাজ বা এক অংশ, তাই না? এক বা সম্পূর্ণ অংশ। সুতরাং এক দিনে করে কয় অংশ, 1/p অংশ। ওকে, এটা। এবং খ এর ক্ষেত্রে কি হয়, খ 2p দিনে করে, 2p দিনে করে কয় অংশ, এক অংশ। সুতরাং একদিনে কয় অংশ করে, একদিনে করে 1/2p অংশ। আচ্ছা, এটা বললাম। এখন দেখো, এখন যদি আমরা বলি যে একদিনে করে এই অংশ, এখন তারা দুইজনে যে একত্রে করছিল, একত্রে একদিনে কতটুকু করে সেটা আমরা দেখি। তো একদিনে যদি ক করে 1/p অংশ, আর একদিনে খ করবে কত অংশ, 1/2p অংশ। তাহলে একদিনে তারা একত্রে একদিনে করে কয় অংশ, একদিনে করে 1/p প্লাস 1/2p। কারণ তারা দুইজনে যখন একত্রে করবে, একদিনে সে একটু করবে আর একদিনে সে একটু করবে, তাহলে দুইটা মিলাই হবে কি তাদের মোট কাজ এত অংশ। তার মানে এটা হলো আমাদের কি, এটা যদি আমরা এখানে লসাগু নেই 2p, তাহলে উপরে থাকবে হচ্ছে তোমার 2 + 1, দ্যাট মিনস 3/2p অংশ, তাই না? ওকে, তাহলে একদিনে করে এত অংশ। এখন আমরা যদি একটু বলি যে হচ্ছে তোমার কি আসে এখানে। ওকে, আচ্ছা, এখানে আমরা যদি বলি, হ্যাঁ দেখো, তাহলে এখন আমরা বলতে পারি না যে এত অংশ করতে তাদের সময় লাগে কয়দিন, একদিনে। তাহলে একদিনে যদি এত অংশ করে, এখন কতদিনে করবে, এখন আমরা সুতরাং বলতে পারি না। সুতরাং কয় দিনে, তারা একত্রে কয়দিন করছে, টি মাইনাস 8 দিন। সুতরাং টি মাইনাস 8 দিনে করে কত অংশ, 3 ইন্টু টি মাইনাস আর ডিভাইডেড বাই 2p অংশ, তাই না? এই অংশ অবশ্যই গুণ হবে না, উপরে গুণ হবে। আচ্ছা, তারপরে আমরা দেখলাম যে টি মাইনাস 8 দিনে তারা একত্রে করে এত অংশ। আবার আবার খ 8 দিনে করে। এখন আমরা জানি খ একদিনে কতটুকু করে, এত অংশ। আবার খ একা একা এক দিনে করে কত অংশ, একদিনে করে আমরা দেখলাম হচ্ছে তোমার 1/2p অংশ, 1/2p অংশ। আচ্ছা, এবং বা বলতে পারো সুতরাং খ একা 8 দিনে করে, 8 দিনে করে কত অংশ, r ডিভাইডেড বাই 2p অংশ, তাই না? এখন দেখো, তাহলে এই যে কাজটা করলো, সে টি মাইনাস 8 দিনে করছে এত অংশ, আর কত, খ একা r/2, মানে 8 দিনে করছে r/2p অংশ। তার আমরা কি শর্ত মতে কি লিখতে পারি, শর্ত মতে লিখতে পারি না যে তার যে কাজ, তারা দুইজনে এক, মানে যে কাজ করছে একসাথে, এইটা এবং বাকি কাজটুকু যে খ একা করছে, এইটা মিললে হবে সম্পূর্ণ কাজ। আমরা কি বলতে পারি না যে 3 ইন্টু t minus r divided by 2p plus r divided by 2p is equals to কত, 1 সম্পূর্ণ অংশ। কারণ তারা একত্রে করছে এটুকু, বাকি কাজটুকু খ একা সম্পন্ন করছে, মিল্লা সবগুলো মিল্লা হচ্ছে এক অংশ। ওকে, আচ্ছা, বলতে পারি। এবার দেখো আমাদের 2p যদি আমরা লসাগু নিই, তাহলে উপরে থাকবে 3 ইন্টু টি মাইনাস টি, আর একসাথে গুণ করে নিছি, প্লাস এখানে হবে r ইকুয়ালস টু 1। তো এখন দেখো আমাদের কি হয়, 3t উপরে থাকে 3t মাইনাস 2r ইকুয়ালস টু হচ্ছে তোমার 2p, তাই না? 2p এর সাথে 1 গুণ করলে 2p হবে। এখন 3t ইকুয়ালস টু 2p প্লাস 2r, দ্যাট ইজ 2 ইন্টু p প্লাস r, তাই না? এবার সুতরাং t ইকুয়ালস টু কত, t ইকুয়ালস টু হচ্ছে তোমার 2/3 ইন্টু p প্লাস r। ওকে, এই হচ্ছে তোমার কি কতদিন শেষ হয়েছিল, তার আনসার হচ্ছে টি। তার মানে এতদিন সময় লাগছে, কত, 2/3 ইন্টু p প্লাস r দিন সময় লাগছে কাজটা শেষ করতে। ওকে, আচ্ছা, আশা করি ধরতে পারছো। এবার আসো আমরা টাইপ 2 এর 2 নম্বর প্রশ্নটা দেখি। এখানে বলছে যে দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোক একটি কাজ 7 দিনে করতে পারে। দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে 14 জনে 6 দিনে ওই কাজটি করতে পারবে? এখন দেখো,
দৈনিক যদি তারা কি করে 6 ঘন্টা পরিশ্রম করে, আমাকে বের করতে হবে দৈনিক কত ঘন্টা পরিশ্রম, তার মানে দৈনিক কত ঘন্টা লাগে সেটা আমাদের থাকবে শেষের দিকে। ঠিক আছে, আমরা এটাকে ঐকিক নিয়মে করে ফেলবো। যে এখানে দেখো আমরা যদি বলি যে 10 জনে, দেখো কি লেখা আছে, যেহেতু আমাদের চাই হচ্ছে কত ঘন্টা পরিশ্রম, তার মানে কত ঘন্টা পরিশ্রম থাকতে হবে শেষের দিকে। তাহলে আমরা লিখবো 10 জনে, দেখো 10 জনে 7 দিনে করতে পারে কাজটি করে, 7 দিনে কাজটি করে কত ঘন্টা পরিশ্রম করে, 6 ঘন্টা, 6 ঘন্টা পরিশ্রম করে, তাই না? ওকে, করে। আচ্ছা, কাজটি করে, হ্যাঁ কাজটি করতে পারে। আচ্ছা, এখান দিলে আর একটু সুন্দর হয় যে কাজটি করতে পারে, হ্যাঁ কাজটি করতে পারে 6 ঘন্টা পরিশ্রম করে। তো এখন দেখো, সুতরাং এবার একজনে 7 দিনে কাজটি করতে পারে কয় ঘন্টা পরিশ্রম। এখন দেখো এই 10 জনে যদি দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে, দৈনিক, হ্যাঁ করতে পারে দৈনিক, এখানে দেখতে হবে দৈনিক, তাহলে দৈনিক কয় ঘন্টা, 6 ঘন্টা পরিশ্রম করে 10 জনে। তো এখন একজন করলে তো দৈনিক আরো বাড়াতে হবে, তার মানে দৈনিক পরিশ্রম আরো বাড়াতে হবে, তার মানে 6 × 10 ঘন্টা পরিশ্রম করে। ওকে, এবার আবার তুমি লিখবা, সুতরাং একজনে একদিনে, এখন যদি একজনে একদিনে করতে চাই কাজটা, হ্যাঁ তাহলে দৈনিক পরিশ্রম কি আরো বাড়াতে হবে না, আরো বাড়াতে, তার মানে এটা কি হবে, 7টা এখানে গুণ হবে, এত ঘন্টা পরিশ্রম করে। আবার সুতরাং এবার কি বলছে, 14 জনে, আমরা যদি বলি 14 জনে কয় ঘন্টা, একদিনে, 14 জনে একদিনে কাজটি করতে পারে দৈনিক কয় ঘন্টা পরিশ্রম করে। এখন দেখো এই 14 জন হয়েছে, তাহলে 14 জন যদি হয়, আগে ছিল একজনের জন্য এইটুকু সময় পরিশ্রম করা লাগবে দৈনিক। তাহলে এখন যদি 14 জন হয়, তাহলে 14 জনের জন্য কি হবে, সময়টা একটু কমে আসবে না, মানে দৈনিক পরিশ্রম একটু কমে আসবে। তাহলে কমে আসলে 7 / কি হবে, ভাগ হবে, কিন্তু এত ঘন্টা পরিশ্রম করে। ওকে, এবার 14 জনে 6 দিনে কাজটি করতে পারে। এখন দেখো যেহেতু আমাদের 6 দিনে করতে হবে, তার মানে আর কি করতে, আরো দৈনিক পরিশ্রম আর একটু কমাতে হবে। তাহলে কমানো মানে কি করতে হবে, এটাকে ভাগ করতে হবে 6 দ্বারা, এই যে 6 আছে এখানে ভাগ করলাম। ওকে, এত পরিশ্রম করে, আমি জাস্ট একটু বুঝে ভাগ করতে হবে না গুণ করতে হবে সেই কাজটা করলাম, তারপরে আমি ক্যালকুলেশন করতেছি এটা। এখন এটাকে ক্যালকুলেশন করলে 2 থাকে, 2 দ্বারা 10কে ভাগ করলে 5 থাকে, তাহলে 5 ঘন্টা, তাহলে দৈনিক 5 ঘন্টা পরিশ্রম করতে হবে। ওকে, এই হচ্ছে তোমার আনসার। এখন আসো 3 নম্বরে বলছে, মিতা একটি কাজ 10 দিনে করতে পারে, রিতা সেই কাজ 15 দিনে করতে পারে, তারা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে। এটা দেখবে সহজ জিনিস। আচ্ছা, এখন দেখবে এটা হচ্ছে তাদের একটা সক্ষমতা বলতে পারি, যে এই কাজটা করতে মিতার লাগে 10 দিন, আর সেই একই কাজটা করতে রিতার লাগে কয়দিন, 15 দিন। এটা হচ্ছে তাদের সক্ষমতা বলতে পারে। তাহলে একত্রে যদি কাজটি করে তাহলে কতদিন সময় লাগবে, আমরা বলতে পারি যে মিতার ক্ষেত্রে বলতে পারি, মিতা 10 দিনে করতে পারে কয় অংশ, সম্পূর্ণ অংশ করতে পারে, সম্পূর্ণ অংশ করতে পারে 1 অংশ, তাই না, আমরা 1 অংশ বলতে পারি, এটা হচ্ছে এত অংশ। আচ্ছা, সুতরাং মিতা একদিনে করতে পারে কয় অংশ, 1/10 অংশ, 1/10, তাই না। ওকে, আবার এখন কার অংশ, রিতার ক্ষেত্রে। এবার রিতার ক্ষেত্রে রিতা 15 দিনে করতে পারে কত অংশ, 1 অংশ, এক বা সম্পূর্ণ কাজটা করতে তার সময় লাগে 15 দিন, সুতরাং একদিনে করতে পারে 1/, কত হবে, 15 অংশ। আচ্ছা, এটা গেল। তো এবার দেখো, সুতরাং তারা একত্রে এখন একত্রে কয় দিনে করবে, তারা একত্রে একদিনে করতে পারে। আচ্ছা, তো একদিনে করতে পারে কতটুকু, একদিনে মিতা করে এই অংশ, একদিনে রিতা করে এই অংশ, তাহলে অবশ্যই তাদেরটা যোগ হবে। তো একদিনে করতে পারে 1/10 + 1/15 অংশ, তাই না। ওকে, আচ্ছা, তাহলে দেখো একদিনে কতটুকু করে, এটাকে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, তো নিচে হবে কত, তোমার 10 আর 15-এর মধ্যে যদি লসাগু নেও, কত ফার্স্টে যাবে হচ্ছে তোমার 5 যদি না, এখানে থাকবে 2, আর এখানে কত, 3। আচ্ছা, তো 3 × 5 = 15, হ্যাঁ 30 হবে, তো 30 যাবে লসাগু। ওকে, তাহলে এখানে থাকবে
হচ্ছে তোমার 3 আর এখানে হবে কত 2, এত অংশ। ওকে, তাহলে এখানে হচ্ছে আমাদের তোমার 5 আর নিচে হবে কত 30, এত অংশ। দ্যাট মিনস এটা যদি একটু ক্যালকুলেট করো মানে কাটাকাটি করো, থাকবে হচ্ছে তোমার 1/6 অংশ। তাহলে তোমার দেখা গেছে যে একদিনে করতে পারে একত্রে 1/6 অংশ। আমাকে কি বের করতে হবে? আমাকে বের করতে হবে কাজটি কত দিনে কাজটি শেষ করতে পারবে। তাহলে আমাকে দিন বের করতে হবে। আমি বলতে পারি না যে 1/6 অংশ করতে পারে, করতে সময় লাগে কয়দিন? সময় লাগে কতদিন? একদিন। আচ্ছা, তাহলে সুতরাং এক অংশ করতে সময় লাগে কতদিন? 1/6, তাই না? 1/6 এত দিন। তাহলে দেখো এই হচ্ছে আমাদের মেইন ভাগের উপর হচ্ছে 1, এটা মেইন ভাগের উপরটা ঠিক থাকবে, মেইন ভাগের নিচেরটা উল্টে যাবে, উল্টে গিয়ে 6/1 হবে। তাহলে এটাকে যদি 1 to 6, 6 এ 1 দ্বারা ভাগ করলে 6 এ থাকবে 6 দিন। তাহলে আনসার হবে তোমার 6 দিন। আশা করি ধরতে পারছো। এবার আসো টাইপ 3 এর আমরা সময় ও দূরত্ব সংক্রান্ত প্রবলেম দেখব। তো এখানে কি বলছে? প্রথমে বলছে আমাদের যে একজন মাঝি স্রোতের প্রতিকূলে পি ঘন্টায় ডি কিলোমিটার যেতে পারে। স্রোতের অনুকূলে ওই পথ যেতে তার কিউ ঘন্টা সময় লাগে। স্রোতের বেগ এবং নৌকার বেগ নির্ণয় করো। আচ্ছা, তো এখন দেখো আমরা স্রোতের প্রতিকূলে পি ঘন্টায় যেতে পারে ডি কিলোমিটার। স্রোতের অনুকূলে ওই পথ যেতে তার, ওই পথ বলতে কত কিলোমিটার? ডি কিলোমিটার। ওই পথ যেতে তার সময় লাগে কিউ ঘন্টা। এখন স্রোতের বেগ এবং নৌকার বেগ কত সেটা আমরা বের করব। তো এবার দেখো আমরা প্রথমে বলে নেব, দেখেন বেগ কিন্তু দুইটা। এখন স্রোতের অনুকূল এবং প্রতিকূল বলতে কি বোঝায়? স্রোতের অনুকূল মনে করো যে তোমার নৌকার বেগ হচ্ছে, তুমি ধরে নাও যে আমি ভি ধরছি, আর স্রোতের বেগ কি ইউ। অনুকূল বলতে বোঝায় স্রোত যদি এদিকে যায় নৌকাও যাচ্ছে এইদিকে, মানে স্রোতের বেগের সাথে সাথে নৌকা যাচ্ছে। মানে স্রোতের বেগ আর নৌকার বেগ দুটো যোগ হয়ে হবে কি অনুকূলে বেগ হবে ভি প্লাস ইউ, তাই না? আর প্রতিকূলের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে? নৌকার বেগ যদি এটা হয় তার স্রোত যাবে তার বিপরীতে, তাই না? তখন এই যে এরকম ঘটনা হবে, স্রোত যাবে, নৌকা যাচ্ছে এইদিকে, স্রোত যাচ্ছে এইদিকে, তখন তাদের যে লব্ধি বেগটা তখন সেটা কি হবে? ভি মাইনাস ইউ, তাই না? তো অবশ্যই মাইনাস হবে, একটা থেকে একটা মাইনাস হবে। এখন দেখো আমরা যদি বলি যে ধরি স্রোতের বেগকে আমরা ইউ বলতেছি, এবং নৌকার বেগ কি বলবো? এবং নৌকার বেগ হচ্ছে আমাদের বি, কি ঘন্টায় যেহেতু আছে আমরা এটাকে বলতে পারি কিলোমিটার পার ঘন্টা। ওকে, এটা বলতেছি। আচ্ছা, তো এখন দেখো স্রোতের অনুকূলে, সুতরাং স্রোতের অনুকূলে বেগ কত হবে? স্রোতের অনুকূলে বেগ, আচ্ছা স্রোতের অনুকূলে বেগটা কত হবে? অনুকূলে বেগ ইকুয়ালস টু ভি প্লাস ইউ, তাই না? এত কিলোমিটার ঘন্টা। এবং স্রোতের প্রতিকূলে কত হবে? এবং স্রোতের প্রতিকূলে, তাহলে প্রতিকূলে বেগ কত হবে? বেগ ইকুয়ালস টু হবে ভি মাইনাস ইউ কিলোমিটার পার ঘন্টা। ওকে, আচ্ছা এটা হলো। এখন দেখো তাই ঘটনা কিন্তু তোমার দুইটা কেসই, স্রোতের প্রতিকূলে একটা আর স্রোতের অনুকূলে একটা। এখন দেখো আমরা কি বলতে পারি যে স্রোতের প্রতিকূলে যদি ঘন্টায় এত কিলোমিটার যেতে পারে, তাহলে স্রোতের অনুকূলে ওই পথ যেতে তার এত ঘন্টা সময় লাগে। এখন আমরা লিখতে পারি না। সুতরাং দেখো আমরা কি জানি? আমরা জানি বেগ ভি ইকুয়ালস টু কি? বেগ ভি ইকুয়ালস টু তোমার দূরত্ব বাই সময়, তাই না? দূরত্বকে সময় দ্বারা ভাগ করলে আমরা কি পাই? বেগ পাই। তাহলে স্রোতের অনুকূলে, দেখো স্রোতের অনুকূলে প্রথমে কি বলছে? প্রথমটা বলছে প্রতিকূলে, সুতরাং স্রোতের প্রতিকূলে, তাহলে স্রোতের প্রতিকূলে কি আসবে? স্রোতের প্রতিকূলে, আচ্ছা স্রোতের প্রতিকূলে যে বেগ, হ্যাঁ বেগ কত? ইউ প্লাস ভি বা ভি প্লাস ইউ। স্রোতের প্রতিকূলে বেগ, এটা তো আমাদের বেগ, তাই না? বেগ মানে কি? বেগ ইকুয়ালস টু দূরত্ব বাই সময় না? তাহলে স্রোতের আচ্ছা ছিল প্রতিকূলে, তাই না? প্রতিকূলের জন্য কোনটা বেগ? ভি মাইনাস ইউ। তো ভি ইউ মাইনাস ভি মাইনাস ইউ ইকুয়ালস টু কত? আমরা জানি বেগ ইকুয়ালস টু দূরত্ব বাই সময়। প্রতিকূলের দূরত্ব কতটুকু ছিল? প্রতিকূলের দূরত্ব ছিল তোমার কত? ডি কিলোমিটার। তাহলে প্রতিকূলের দূরত্ব হচ্ছে ডি কিলোমিটার ডিভাইডেড বাই কি? সময় পথ কত? পি ঘন্টা। আচ্ছা এটা হচ্ছে আমাদের পি। ওকে, এবং
স্রোতের অনুকূলে, তাহলে স্রোতের অনুকূলে কত হবে? অনুকূলে দেখো, অনুকূলে বেগ, বেগ কোনটা? বেগ হচ্ছে আমাদের ভি প্লাস ইউ, এটা হচ্ছে অনুকূলে বেগ। তাহলে বেগ বের করার ফর্মুলা কি? বেগ ইজ টু দূরত্ব বাই সময়। তাহলে অনুকূলে বেগ ভি প্লাস ইউ, এটা হচ্ছে আমাদের বেগ। বেগ ইকুয়ালস টু কি? দূরত্ব। দূরত্ব কত? অনুকূলে ওই পথ যেতে, ওই পথ বলতে কত? ডি কিলোমিটার। তাহলে ডি ডিভাইডেড বাই, এখানে ঘন্টা হবে সময়, সময় হবে নিচে, তো সময় কত? কিউ, এই যে কিউ। ঠিক আছে, তো এখন আমরা যদি বলি এইটা এবং এটাকে যোগ করি, তাহলে কি হয় আমাদের? এটা এবং এটা যদি যোগ করি, তাহলে আমরা দেখতেছি ইউ আর ইউ কাটা, থাকবে কি? টু ভি। টু ভি ইকুয়ালস টু তোমার ডি বাই পি প্লাস ডি বাই কিউ। ওকে, আচ্ছা, তো এখানে ভি ইজ ইকুয়ালস টু কত হয়? ভি এর মানটা আমরা বলতে পারি এখানে ভি ইজ ইকুয়ালস টু হচ্ছে তোমার, যদি আমরা এখানে বা টু বি ইকুয়ালস টু যদি একটু লসাগু নেই, পি কিউ, তাহলে এখানে হবে কি? এটা হচ্ছে আমাদের ডি কিউ প্লাস ডিপি। ওকে, ইকুয়ালস টু ডি যদি আমরা কমন নিই, তাহলে থাকবে হচ্ছে তোমার পি প্লাস কিউ। ওকে, পি প্লাস কিউ ডিভাইডেড বাই কি? পি কিউ। তাহলে সুতরাং ভি ইজ ইকুয়ালস টু কত? ডি ইন্টু পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি কিউ। এ হচ্ছে আমাদের কি কিসের ব্যাগ? বি হচ্ছে নৌকা, স্রোতের, সরি এটা হচ্ছে নৌকার ব্যাগ, তাই না? তাহলে ভি হচ্ছে আমাদের নৌকার ব্যাগ, তাহলে বলতে পারো সুতরাং, সুতরাং নৌকার ব্যাগ, নৌকার ব্যাগ বি ইকুয়ালস টু আমাদের এটা। আবার এখন কি বের করব? এখন বের করব আমরা হচ্ছে তোমার কার ব্যাগ? হচ্ছে তোমার স্রোতের বেগ। হ্যাঁ, স্রোতের বেগ বের করবো। তাহলে স্রোতের বেগ বের করার জন্য তুমি বি এর মানটা এখানে বসাতে পারো। বি এর মানটা বসাই দিয়ে তারপরে কি বের করতে পারবা? ইউ এর মানটা বের করতে পারো, অথবা এটা এবং এটাকে বিয়োগ করে বের করতে পারবো। আমি কি করতেছি? বি এর মানটা এখানে বসাবো। তাহলে তুমি লিখতে পারো ভি প্লাস ইউ ইকুয়ালস টু কত? ডি বাই পি, সরি ডি বাই কিউ, ডি বাই কিউ ছিল। ওকে, ডি বাই কিউ। তাহলে বা বি এর মান কত পাইলাম আমরা? বি এর মান পাইলাম হচ্ছে তোমার ডি ইন্টু পি প্লাস কিউ ডিভাইডেড বাই কত? পি ইন্টু কিউ। তাইলে প্লাস ইউ ইকুয়ালস টু ডি বাই কিউ। আচ্ছা, তো এখান থেকে আমরা যদি বলি তুমি দেখো এখানে আমরা যদি এখানে লিখতে পারি যে এইটাকে আমরা যদি ইউ চাই, তাহলে ইউ চাইলে আমরা এইটাকে সব এর পাশে পাঠাতে পারি। তাহলে ডি বাই কিউ মাইনাস ডি ইন্টু পি প্লাস কিউ ডিভাইডেড বাই কত? পি কিউ। ওকে, তাহলে এখন দেখো কি লসাগু যায়, এখান থেকে তুমি লসাগু নিতে পারবা। পি কিউ লসাগু নিলাম, নেওয়ার পর এখানে কি থাকবে? এখানে থাকবে হচ্ছে তোমার ডিপি মাইনাস ডিপি মাইনাস ডি কত? কিউ। ওকে, আচ্ছা, তাহলে আমাদের দেখা গেছে যে এখানে ডিপি আর মাইনাসের ডিপি কাটা যাবে, থাকবে হচ্ছে মাইনাস ডি কিউ ডিভাইডেড বাই কত? পি কিউ। তাহলে এই হচ্ছে তোমার কার ব্যাগ? এটা হচ্ছে তোমার স্রোতের ব্যাগ। তাহলে সুতরাং স্রোতের ব্যাগ, এটা আমাদের কি? স্রোতের ব্যাগ। তাহলে স্রোতের ব্যাগ হচ্ছে আমাদের ইউ ইজ ইকুয়ালস টু মাইনাস ডি ডি কিউ ডিভাইডেড বাই পি কিউ। ওকে, আনসার আশা করি বুঝছো। এখন আসো আমরা দেখি কত নাম্বার? টাইপ 3 এর 2 নাম্বারটা। এখন বলছে একজন মাঝির দাঁড় বেয়ে এত কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে 4 ঘন্টা সময় লাগে। সে স্রোতের অনুকূলে যতক্ষণ 5 কিলোমিটার যায়, স্রোতের প্রতিকূলে ততক্ষণ 3 কিলোমিটার যায়। দাঁড়ের বেগ এবং স্রোতের বেগ নির্ণয় করো। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি করব? দেখো, স্রোতের কি বলছে? অনুকূলে যতক্ষণ 5 কিলোমিটার যায়, স্রোতের প্রতিকূলে ততক্ষণ 3 কিলোমিটার যায়। আচ্ছা, তো এখানে আমরা প্রথমে ধরে নিব যে ধারের বেগ এবং স্রোতের বেগটা আলাদাভাবে ধরে নিই। তাই প্রথমে বলবো ধরি, ধরি ধারের বেগ, ধারের বেগ হচ্ছে আমাদের কি? এটাকে আমি বলতেছি মনে করো এক্স, এবং স্রোতের বেগকে বলতেছি মনে করো যে ওয়াই। বেগ হচ্ছে আমাদের ওয়াই, ঠিক আছে? আর এটা অবশ্যই তুমি দিবা কিলোমিটার পার ঘন্টা, কিলোমিটার পার ঘন্টা দিবা, আর এটাকেও কিলোমিটার পার ঘন্টা দিবা, ঠিক আছে? আচ্ছা, এখানে এক্স ধরো বা বি ধরে ইউ ধরো, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। আমি এক্স ওয়াই ধরতেছি আপাতত। এখন দেখো বলছি কি, সে স্রোতের অনুকূলে যতক্ষণ 5 কিলোমিটার যায়, স্রোতের অনুকূলে যতক্ষণ 5 কিলোমিটার যায়, স্রোতের প্রতিকূলে ততক্ষণ 3 কিলোমিটার যায়। তার মানে কি? তার মানে হচ্ছে স্রোতের অনুকূলে যাইতে বেগ মানে যতক্ষণ লাগে 5 কিলোমিটার যাইতে, স্রোতের প্রতিকূলে 3 কিলোমিটার যাইতে তার কি একই সময় লাগে। তাহলে আমরা এবার বলছি অনুকূলে এবং প্রতিকূলে দুইটা কথা আছে, তো এই জন্য অনুকূলে বেগটা বের করো। সুতরাং স্রোতের অনুকূলে বেগ, স্রোতের অনুকূলে বেগ, এর অনুকূলে বেগ কত হবে? অনুকূলে বেগ। তাহলে এখন স্রোতের অনুকূলে বেগ ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই, তাই না? অবশ্যই দুটো যোগ হবে। এবং স্রোতের স্রোতের প্রতিকূলে কত হবে? প্রতিকূলে হবে
বেগ ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই। ওকে, দাঁড়ের বেগ অবশ্যই কি হতে হবে, ইয়ার চাইতে, স্রোতের চাইতে বড় হতে হবে, তাহলে এই জন্য এক্স মাইনাস ওয়াই দেবা, কখনো ওয়াই মাইনাস এক্স দেওয়া যাবে না, ঠিক আছে। ওকে, আচ্ছা এখন দেখো আমাদের কি আসছে এইটা, এবার হ্যাঁ ঠিক আছে। তো এখন আমরা কি করব, স্রোতের বেগ, ধারের বেগ ধরলাম এবং স্রোতের বেগ আমরা এখানে ধরলাম এবং অনুকূলে প্রতিকূলে বেগও পাইলাম। এখন বলছি যে স্রোতের অনুকূলে যতক্ষণ লাগে 5 কিলোমিটার যেতে, স্রোতের প্রতিকূলে ততক্ষণ লাগে কি 3 কিলোমিটার। আমরা কি বলতে পারি না যে দেওয়া আছে কি, আমরা বলতে পারি সুতরাং স্রোতের অনুকূলে দেওয়া, বলতে পারো দেওয়া স্রোতের অনুকূলে 5 কিলোমিটার যেতে যে সময় লাগে, যেতে লাগে স্রোতের প্রতিকূলে 3 কিলোমিটার যেতে একই সময় লাগে, না যেতে একই সময় লাগে আচ্ছা, তাহলে এখন দেখো যদি একই সময় লাগে তাহলে আমরা কি লিখতে পারি, এইবার দেখো তার মানে কি সময়টা কি সেম, এটার সময় এবং এটার সময়টা সেম। তা আমরা কি জানি, বেগ ইকুয়ালস টু, আমরা জানি দূরত্ব বাই সময়, তাই না, দূরত্ব বাই সময়। এখন দেখো তো সময় ইকুয়ালস টু কি দূরত্ব বাই বেগ না, এই বেগ আসবে নিচে যাবে আর সময়টা উপরে আসবে, আমরা একটু উল্টাই দিলে, তাই না, সময় ইকুয়ালস টু কি দূরত্ব বাই বেগ। তা আমরা কি লিখতে পারি যে এখানকার সময় এবং এখানকার সময় কি সেম, তা আমরা কি বলতে পারি না যে সুতরাং বা কাজেই আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি না যে সময় প্রথমটার জন্য যে সময়, অনুকূলের জন্য সময়টা কি, সময় বের করার ফর্মুলা কি, দূরত্ব বাই বেগ। দূরত্ব কত, দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার, বেগ কোনটা হবে, অনুকূলের জন্য বেগ কত, এক্স প্লাস ওয়াই। ওকে, ইকুয়ালস টু এই সময়টা কিন্তু একটা সময়, দূরত্ব বাই বেগ, দূরত্বকে বেগ দ্বারা ভাগ করলে আমরা সময় পাবো, এটা হচ্ছে একটা সময়। একইভাবে প্রতিকূলের জন্য সময় কত, প্রতিকূলের জন্য দূরত্ব হচ্ছে 3 কিলোমিটার, যেতে বেগ লাগছে কোনটা, কোন বেগ কাজে লাগছে, প্রতিকূলের জন্য বেগ হচ্ছে আমাদের এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা শর্ত না, কন্ডিশন না, তাহলে এই কন্ডিশন যে আমরা একটা ইকুয়েশন পেলাম না। আচ্ছা, এই ইকুয়েশনটাকে আমরা যদি একটু সিম্পলিফাই করি তাহলে এখানে হচ্ছে 5x মাইনাস 5y ইকুয়ালস টু 3x প্লাস 2y। ওকে, তারপরে আমরা এটাকে সিম্পলিফাই করলে, যদি আমরা একটু সিম্পলিফাই করি এটাকে, তাহলে কি পাইতেছি আমরা, দেখা যাচ্ছে যে এটা এখানে হবে তোমার 2x ইকুয়ালস টু, এটা হচ্ছে কত 8y, তাহলে সুতরাং x ইকুয়ালস টু কত হবে 4y। তাহলে এটা আমরা এক নাম্বার বলতেছি, হ্যাঁ 2x কি আনলাম, এই 5x আছে এখানে, এই 3x টাইপ পাশে আসবে, মাইনাসের হবে, তারপরে কত হবে প্লাসের 5x আর মাইনাসের 3x হবে 2x। তো একইভাবে এটা ক্যালকুলেট করলাম। তো এখন দেখো আমরা যদি বলি যে এখান থেকে আবার কি বলতে পারি, আবার আরেকটা কন্ডিশন, সেটা হচ্ছে মাঝির ধারবে 1 কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে 4 ঘন্টা সময় লাগে। ব্যাপারটা হচ্ছে যেরকম মনে করো যে স্রোত এদিকে চলতেছে, তাহলে এখানে আমি যে মাঝিটা ধারবে এখান থেকে এখানে যাবে আর স্রোতের বেগ হচ্ছে এটা, এখান থেকে এই জায়গায় যাবে, যাওয়াটা দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার, ঠিক আছে, দূরত্ব হচ্ছে আমাদের 15 কিলোমিটার। তো এইখান থেকে আবার এই জায়গায় আসবে, তাহলে বেগ করছে, তাহলে দেখো স্রোত যদি এদিকে চলে তাহলে হয় একবার স্রোতের অনুকূলে যাবে, আর আসার সময় অবশ্যই স্রোতের প্রতিকূলে আসতে হবে। তাহলে ঘটনা হচ্ছে হয় যাওয়ার সময় স্রোতের অনুকূল থাকবে আর আসার সময় কি হবে প্রতিকূল থাকবে, না হয় যাওয়ার সময় প্রতিকূল থাকবে আসার সময় অনুকূল থাকবে, মানে দুইটা ঘটনা হতে পারে, তাই না। তো এই জন্য আমি বলতে পারি যে কোনো একটা নিলে হলো, যে আমি মনে করি যে যাওয়ার সময় 15 কিলোমিটার যাওয়ার সময় ছিল অনুকূল আর আসার সময় ছিল প্রতিকূল। তাহলে আবার কি বলতে পারি যে আবার মাঝি ধারবে 15 কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে, হ্যাঁ সেখান থেকে ফিরে আসতে 4 ঘন্টা সময় লাগলে, হ্যাঁ সময় লাগলে আমরা কি লিখতে পারি, আমরা একটা ইকুয়েশন বানাতে পারি। এখানে দেখো
ধরো এই যে এখান থেকে এই জায়গায় সম্পূর্ণ জায়গা ঘুরে আসতে 4 ঘন্টা সময় লাগছে, তার মানে এখান থেকে স্রোতের অনুকূলে যাইতে একটা টাইম লাগছে, আর এখান থেকে স্রোতের প্রতিকূলে একই জায়গায় ফিরে আসতে আরেকটা টাইম লাগছে, তাই না? তাহলে দেখো এই দুইটা টাইম মিললা হয়েছে 4 ঘন্টা। তাহলে আমরা বলতে পারি না যে এখানে একটা টাইম লাগবে, এখানে একটা টাইম লাগবে, দুইটা মিললা হবে কয় ঘন্টা? 4 ঘন্টা, তাই না? তো এইটুকু টাইম কি লাগছে? এইটুকু টাইম হচ্ছে আমাদের কত? এখানকার যে টাইমটা হবে এটা হচ্ছে আমরা ধরতেছি স্রোতের অনুকূলের জন্য, তাই না? তো স্রোতের অনুকূলের জন্য টাইম বা সময়, সময় কিভাবে বের করে? দূরত্ব বাই ব্যাগ, দূরত্ব বাই ব্যাগ। তাহলে এখন দেখো স্রোতের অনুকূলে যখন গেছে আমরা এটা ধরে নিলাম সে যাওয়ার সময় স্রোতের অনুকূল থাকছে, আর আসার সময় কি ছিল? প্রতিকূল ছিল। তাহলে অনুকূলে যে সময়টা লাগছে সে সময়টা হচ্ছে কি? সময় বের করা হচ্ছে দূরত্ব বাই ব্যাগ। দূরত্ব হচ্ছে 15, বেগ হবে কত? বেগ যেহেতু এখানে আমরা প্রতি অনুকূল চিন্তা করতেছি, তাহলে অনুকূলের জন্য বেগ হচ্ছে এক্স প্লাস ওয়াই। ওকে, আচ্ছা। তো এবার আসার সময় অবশ্যই সে প্রতিকূল ছিল, তাহলে প্রতিকূলের জন্য দূরত্ব কত? যেহেতু বলছে যে এই জায়গা থেকে শুরু করছে 15 কিলোমিটার গেছে, আবার একই জায়গায় আসছে, তাহলে একই জায়গায় আসলে দূরত্ব কত হবে? অবশ্যই 15ই হবে, তাই না? এবং বেগ কোনটা হবে? বেগ হবে অনুকূল প্রতিকূলের জন্য বেগ এক্স মাইনাস ওয়াই। তাহলে এখন এই যে এটাও দেখো আমাদের একটা ইকুয়েশন হয়ে গেছে। তাহলে এখানে 15 বাই আমরা এক্স এর পরিবর্তে লিখতে পারি না 4y প্লাস ওয়াই প্লাস এখানে লিখতে পারি 15 ডিভাইডেড বাই এক্স এর জন্য আমরা লিখতে পারি তোমার হচ্ছে তোমার 4y মাইনাস ওয়াই ইকুয়ালস টু 4। তো এখানে আমরা বলতে পারি যে 15 ডিভাইডেড বাই এখানে কত? সেটা হচ্ছে 5y প্লাস এখানে বলতে পারি 15 ডিভাইডেড বাই 3y ইকুয়ালস টু 4। আচ্ছা, তো এইটার জন্য আমরা লিখলাম। তো এবার তুমি কি লিখতে পারো? এখানে হচ্ছে দেখো এটা এবং এটা কাটা যাবে, থাকবে হচ্ছে উপরে 3/y থাকবে প্লাস এখন এই 3 আর 15 ভাগ করে হচ্ছে 5/y থাকবে ইকুয়ালস টু 4। তো এখানে আমরা লিখতে পারি যে y যদি লসাগু নাও তাহলে 3 + 5 = 4, তাহলে আমাদের কি আসছে 8 = 4y। সুতরাং y = কত? 2। তাহলে y এর মান পাইলাম 2, তার মানে এবং x = কত? x হবে 4 × y, দ্যাট ইজ 4 × 2, দ্যাট ইজ 8। ওকে, তাহলে বলতে পারি সুতরাং কি কি আমাদের এটা x কি আর y কি? x ছিল ধারের বেগ, তাহলে বলতে পারি সুতরাং ধারের বেগ হচ্ছে কত? ধারের বেগ x = কত? 8 কিলোমিটার পার ঘন্টা। ওকে, এবং স্রোতের বেগ কোনটা? এবং স্রোতের বেগ y = 2 কিলোমিটার পার ঘন্টা। ওকে, আচ্ছা, এই হচ্ছে তোমার আনসার। আশা করি ধরতে পারছো কিভাবে সলভ করবা। তো এখন আসো এবার দেখি আমাদের 4 নাম্বার টাইপের নল এবং চৌবাচ্চা সংক্রান্ত। আচ্ছা, তো এখানে বলছে যে 1 নম্বরে একটি চৌবাচ্চায় 2টি নল সংযুক্ত আছে। আচ্ছা, প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি T1 মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দ্বারা T2 মিনিটে খালি হয়। নল দুটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? ব্যাপার হচ্ছে চৌবাচ্চা তোমরা চিনো যে ওই যে আমরা ট্যাঙ্কগুলো দেখি না, যে ট্যাঙ্ক মানে হচ্ছে পানির ট্যাঙ্ক আর কি, উপরে যে পানি তোলে মোটর থেকে যে পানিগুলো যেখানে স্টোর হয় এইগুলো হচ্ছে তোমার চৌবাচ্চা। তো এখানে দেখা গেছে আমি ধরো এখানে একটা চৌবাচ্চা কল্পনা করতেছি, এইটুকু হচ্ছে আমাদের এইটা চৌবাচ্চা। তো যেখানে দুইটা কি আছে? নল আছে। তো একটা নল দিয়ে পানি ঢুকে, এখানে একটা নল, এই নল দিয়ে পানি ঢুকে, আর এখানে একটা নল আছে, এই নল দিয়ে পানি বের হয়ে যায়, এখানে পানি বের হয় আর এখান থেকে কি পানি ঢুকে। ওকে, এখন দেখা গেছে যে যে দুটি নল সংযুক্ত। ওকে, প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি T1 মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দ্বারা T2 মিনিটে পূর্ণ। এটা হচ্ছে তোমার সক্ষমতা, প্রথম নল এবং দ্বিতীয় নলের সক্ষমতা। একটা হচ্ছে পূর্ণ করবে, একটা কি করবে? খালি করবে। তাহলে এইটা পূর্ণ করতে T1 লাগে আর এটা খালি করতে T2 লাগে। এখন নল যদি একসাথে খুলে দাও, দেখো একটা ভরবে আর একটা পানি বের করবে। ঠিক না? এখন যদি একটা স্টক থাকতো বা একটা বন্ধ থাকতো তখন দেখা যেত যে এখানে যা পানি ছিল সব এখানে ফিল আপ হইতো। কিন্তু দুটো যদি একসাথে খোলা থাকে তাহলে একটা ভরবে আরটা বের হবে। এখন যেদিক দিয়ে ভরতেছে কিছু পানি ওখানে বেরোতেছে, তাই না? তাহলে অবশ্যই এটার সক্ষমতা বেশি থাকতে হবে, তাই না? তাহলে বেশি থাকতে তো আস্তে আস্তে কিছু বের হবে, বের হওয়ার পর যে কিছু থাকবে সেটাই আস্তে আস্তে এটা ফিল আপ হবে, তাই না? আচ্ছা, এখন নল দুইটা যদি একত্রে খুলে দিই তাহলে কতক্ষণ লাগবে ভরতে সেটা আমরা বের করি। তাহলে চলো তাদের সক্ষমতা অনুযায়ী আমরা লিখতে পারি 1 মিনিটে কতটুকু ফিল আপ হয় সেটাকে বের করি। তাহলে প্রথম নল আমরা কি বলতে পারি? এটাকে প্রথম নল। হ্যাঁ, প্রথম নলের ক্ষেত্রে আমরা বলবো যে T1 বা বলতে যে T1 মিনিটে পূর্ণ হয়। মিনিটে পূর্ণ হয় কতটুকু? 1 অংশ, তাই না? এটা তো তার সক্ষমতা ছিল যে 1 অংশ ফিল আপ হইতে T1 সময় লাগে। তাহলে সুতরাং
এক মিনিটে পূর্ণ হয় কতটুকু? 1/T1 অংশ। আবার দ্বিতীয় নল, এখন আসো দ্বিতীয় নলের ক্ষেত্রে। দ্বিতীয় নল কি করে? টি টু মিনিটে সে খালি করে, তাই না? সে খালি করে এক অংশ, মানে সম্পূর্ণ অংশ খালি করতে তার T2 মিনিট লাগে। তাহলে T2 মিনিটে খালি করে এক অংশ। সুতরাং 1 মিনিটে খালি করে কতটুকু? এটা আমরা বলতে পারি 1/T2 অংশ। ওকে, এখন দেখো প্রথম নল 1 মিনিটে খালি পূর্ণ করবে এটুকু, আর দ্বিতীয় নল 1 মিনিটে খালি করবে এতটুকু। তা এখন তুমি বলো তো, পূর্ণ হওয়ার জন্য অবশ্যই এটার চাইতে এটা বেশি হতে হবে, তাই না? তাহলে এই বলতে পারি না, সুতরাং 1 মিনিটে বা দুটি নল একসাথে খুলে দিলে, নল একসাথে খুলে দিলে হ্যাঁ, একত্রে যদি খুলে দাও তাহলে তোমার কি হবে? আমরা বলতে পারি যে খুলে দিলে 1 মিনিটে পূর্ণ হয়। 1 মিনিটে পূর্ণ হয় 1 মিনিটে পূর্ণ হয় কতটুকু? 1 মিনিটে পূর্ণ হয় দেখো তো। তো অবশ্যই এটা ফিল আপ করবে, আর এটা কি বাহিরে বের করবে। এটার থেকে বাহিরে বের করা পানিটুকু মানে মাইনাস করলে যতটুকু থাকবে এটাই আস্তে 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 ফিল আপ করবে, তাই না? আমরা বলতে পারি 1/T1 মাইনাস 1/T2 এত অংশ, ঠিক না? তাহলে এটাকে তুমি একটু ক্যালকুলেট করো, তুমি দেখবা T1 এখানে T2, তাহলে অবশ্যই এখানে T2 মাইনাস T1 অংশ। ওকে, আচ্ছা, তাহলে এবার দেখো তুমি কি লিখতে পারো। এখানে আমরা বলতে পারি যে, আমরা যদি বলি যে আমাদের কি করতে হবে, কত মিনিট বের করতে হবে, কতক্ষণে বা কত সময় লাগবে সেটা বের করতে হবে। তা আমরা বলতে পারি না যে, সুতরাং T2 মাইনাস T1 ডিভাইডেড বাই T2 ইন্টু T1 অংশ পূর্ণ করতে সময় লাগে কতক্ষণ? পূর্ণ করতে সময় লাগে কত মিনিট? 1 মিনিট। ওকে, আচ্ছা আচ্ছা, সুতরাং এক অংশ সম্পূর্ণ করতে সময় লাগে কতটুকু? 1/T2 মাইনাস T1 ডিভাইডেড বাই T1 ইন্টু T2 এত মিনিট, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের মেইন ভাগ, তাই মেইন ভাগের উপর অংশটা ঠিক থাকে আমরা জানি, ইন্টু দিয়া নিচের অংশটাকে উল্টায় ফেলতে হয়। T1/T2 ডিভাইডেড বাই কি হবে? T2 মাইনাস T1। ওকে, তাহলে এটাই হবে T2 ডিভাইডেড বাই T2 মাইনাস T1। তাহলে এত মিনিট আমার সময় লাগবে। ওকে, আশা করি ধরতে পারছো কিভাবে সলভ করব। আচ্ছা, তাহলে আমার এত মিনিট টাইম লাগবে, এই হচ্ছে আমার আনসার। এবার আসো দেখি 2 নম্বরটায়, একটি নল দ্বারা 12 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ হয় এবং অপর একটি নল দ্বারা 1 মিনিটে তা থেকে 15 লিটার পানি বের করে দেয়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নল একত্রে খুলে দেওয়া হয় এবং চৌবাচ্চাটি 48 মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে? মানে কনসেপ্টটা একটু মনে করো যে তোমার একটা এক্সপান্ড করা, বাট আগেরটার মতোই, যে দুটা, একটা কি করছে, একটা ভরে আরেকটা বের করে, তাই না? ঘটনা হচ্ছে একটা নল দিয়ে পানি ঢুকে আরেকটা নল দিয়ে পানি বের হয়। কনসেপ্টটা কিন্তু এটাই, বাট এখানে আমাকে এক্সট্রা জিনিস বের করতে হবে, কত লিটার পানি ধরে সেটা আমাকে বের করতে হবে। তো এর জন্য তুমি প্রথমেই বলে ফেলো, বলবা ধরি চৌবাচ্চাটিতে পানি ধরে কত লিটার, এটাকে আমি ধরে নিলাম এক্স লিটার পানি ধরে আপাতত ধরে নিলাম, ঠিক আছে? ওকে, তো এখন এক্স যদি হয়, এবার আমি করব কি, দেখো একটি নল দিয়ে যে নল দ্বারা পানি পূর্ণ হয়, তাহলে বলতে পারি যে এটাকে আমি বলতে পারি প্রথম নল। হ্যাঁ, ওকে, তাহলে আমরা বলতে পারি প্রথম নল। ওকে, প্রথম নল দিয়ে কি হয়, 12 মিনিটে পূর্ণ হয় কতটুকু অংশ? এক্স লিটার, তাই না? এক্স বা সম্পূর্ণ, এটা সে এক্স লিটার ধরেই কি করে পূর্ণ করে, তার মানে 12 মিনিটে পূর্ণ করতে তার সময় লাগে এক্স লিটার, সরি 12 এক্স লিটার বা সম্পূর্ণ অংশ পূর্ণ করতে সময় লাগে 12 মিনিট। তাহলে 12 মিনিটে পূর্ণ হয় এক্স লিটার, সুতরাং 1 মিনিটে পূর্ণ হয় কতটুকু? এক্স বাই 12 লিটার। আমি আগেরটাতে কি করছিলাম, আগের প্রবলেমটাতে আমি খেলি শুধুমাত্র এক অংশ দিতাম না, এখানে অংশ না বলে জাস্ট কি করব, লিটার চিন্তা করবো। আমি তো ধরেই ফেলছি যে সম্পূর্ণ হচ্ছে এক্স লিটার। ওকে, আচ্ছা, দ্বিতীয় নল কি করে? দ্বিতীয় নল দেখো 1 মিনিটে এত লিটার পানি বের করে দেয়। দ্বিতীয় নল 1 মিনিটে পানি বের করে
কত লিটার? 15 লিটার। ঠিক আছে, ওকে। এখন আমরা কি করব, নল দুটি একত্রে খুলে দিলে, নল দুটি একত্রে খুলে দিলে, একত্রে খুলে দিলে, খুলে দিলে 1 মিনিটে পূর্ণ হয়। 1 মিনিটে পূর্ণ হয়। 1 মিনিটে পূর্ণ হয়। কতটুকু পূর্ণ হয়? তাহলে অবশ্যই 1 মিনিটে কতটুকু পূর্ণ হবে? যেটা 1 মিনিটে যেটা ফিল আপ করে এটার পরিমাণটা 1 মিনিটে বের করার চেয়ে অবশ্যই বেশি হবে। আমরা বলতে পারি x/12 মাইনাস 15 লিটার। সে 1 মিনিটে যা ফিল আপ করলো আর সে 1 মিনিটে যা বের করলো, এটা থেকে এটা মাইনাস করলে 1 মিনিটে যা থাকবে তাই তো 1 মিনিটে ফিল আপ হবে, তাই না? এত লিটার। ওকে, তাহলে এখানে আমরা বলতে পারি এটা হচ্ছে 12, এক্স মাইনাস 15 ইন্টু 12 করলে কত হয়? 15 ইন্টু 12 আমি যদি ক্যালকুলেট করি, 15 ইন্টু 12 দ্যাট ইজ হচ্ছে 180, 180 লিটার। ওকে, আচ্ছা এখন দেখো এবার সুতরাং কত মিনিটে বলছে? 48 মিনিটে। 48 মিনিটে পূর্ণ হয়। 48 মিনিটে পূর্ণ হয় কতটুকু? বলে ফেলছে না যে চৌবাচ্চাতে 48 মিনিটে ফিল আপ হয়, একবারে পূর্ণ হয়। তাহলে পূর্ণ হইতে 1 মিনিটে যদি সে এতটুকু ফিল আপ হয়, তাহলে 48 মিনিটে কতটুকু ফিল আপ হবে? তো আমরা বলতে পারি এক্স মাইনাস 180 ডিভাইডেড বাই 12 ইন্টু কত? 48। এইটুকু অংশ কি হয়? সে বা এইটুকু লিটার 48 মিনিটে ফিল আপ করে। তাহলে এখন দেখো আমরা শর্ত মতে দিয়ে কি লিখতে পারি? আমরা শর্ত মতে দিয়ে একটা কন্ডিশন লিখবো, সেটা হচ্ছে, খেয়াল করো, আমরা কি বলতে পারি শর্ত মতে? শর্ত মতে দেখো 48 মিনিটে যেহেতু পূর্ণ হয় এত লিটার, এখন পূর্ণ কত লিটার? পূর্ণ হয় এত লিটার। তাহলে এত লিটার, এত লিটারই হচ্ছে আমাদের কি সম্পূর্ণ অংশ বা সম্পূর্ণ লিটার। তা আমরা কি শর্ত মতো বলতে পারি না যে সম্পূর্ণ অংশ হচ্ছে কত ইন্টু 48 ইকুয়ালস টু সম্পূর্ণ অংশ কত? সম্পূর্ণ অংশ কি এক্স না? তাহলে এইটাই ইকুয়ালস টু কত? এক্স। বলতে পারি না, কারণ এইটাই আমাদের কি সম্পূর্ণ অংশ, এক্স এটা সম্পূর্ণ অংশ, আর এই সম্পূর্ণ অংশ 48 মিনিটে ফিল আপ হয় এইটুকু অংশ, তাহলে এটা ইকুয়ালস টু এক্স অবশ্যই আমরা বলতে পারি। তো এখানে আমরা যদি একটু ক্যালকুলেট করে ফেলি, এখানে হচ্ছে এক্স মাইনাস 180 ইন্টু ইন্টু কত হবে? এই জায়গাতে 12 তুমি যদি 12 দ্বারা যদি 48 এর ভাগ করো, তাহলে 48/12, ওকে, অবশ্যই কত হবে? 4 হবে, তাই না? 48/12 দ্যাট ইজ 4 ইকুয়ালস টু এক্স। তাহলে এখন দেখো আমরা এই 4 দ্বারা যদি মাল্টিপ্লাই করি, তাহলে 4x মাইনাস 4 ইন্টু 148 কত হবে? আচ্ছা তোমার 72 ইকুয়ালস টু এক্স। তাহলে এই এক্স যদি এর পাশে আনি তাহলে কত হবে? 4x মাইনাস এক্স ইকুয়ালস টু 720, তাহলে বা 3x ইকুয়ালস টু কত? 720। সুতরাং x ইকুয়ালস টু কত হবে? এটা যদি 3 দ্বারা ভাগ করো 720 এর, থাকবে হচ্ছে তোমার 240। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের আনসার, 240 লিটার পানি ধরে। ওকে, আশা করি তোমরা ইজিলি বুঝছো কিভাবে প্রবলেমটা সলভ করতে হয়। তো আজকে আমাদের প্রবলেম এই পর্যন্তই। তো যতগুলো প্রবলেম করালাম আশা করি তোমরা ধরতে পারছো কিভাবে সলভ করবা। তো তোমরা বাসায় প্র্যাকটিস করতে থাকো। আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। আর তোমাদের যে কি কি প্রবলেম বাকি আছে বা কি কি প্রবলেম সম্পর্কে তোমরা জানতে চাও, অথবা কোন কোন টপিক, কোন কোন চ্যাপ্টার সম্পর্কে জানতে চাও, তা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আমি ইনশাল্লাহ সময় করে তোমাদেরকে এই ব্যাপারে ক্লাস নেওয়ার চেষ্টা করবো। ওকে, তো এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।